আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। বাংলাদেশের রাজনীতিতে আবারও ওয়াশিংটনের বার্তা। কি সেই বার্তা? আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে সেই নির্বাচন বিশ্বাসযোগ্য হবে না, এমন কথাই সরাসরি বলেছেন মার্কিন কংগ্রেসের 5 জন আইন প্রণেতা। প্রশ্ন হলো, এটা কি চাপ বাংলাদেশের জন্য, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য, নাকি সতর্ক পরামর্শ? কিভাবে দেখবো আমরা এটিকে? মার্কিন কংগ্রেসের এই যে 5 সদস্য, এরা হলেন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র্যাঙ্কিং সদস্য গ্রেগরি মিক্স, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপকমিটির চেয়ারম্যান বিল হুইজেনগা, একই উপকমিটির র্যাঙ্কিং সদস্য সিডনি কামলাগার ডোব, কংগ্রেসওম্যান জুলি জনসন এবং প্রতিনিধি টম সুজিও। এই 5 কংগ্রেসম্যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে খোলা চিঠি লিখেছেন। চিঠির মূল বক্তব্য এক লাইনে যদি বলি তাহলে দাঁড়াচ্ছে এই যে সব বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে, আসলে কথাটা এরকম নয়, মানে সব বড় রাজনৈতিক দলকে নিয়ে বা সক্রিয় সকল রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন হলে সেটিকে একটি ভালো নির্বাচন বলা হবে। আর যদি বাইরে রেখে কোনো বড় দলকে, একটি দুটি বা তিনটি কোনো বড় দলকে বাইরে রেখে নির্বাচন হলে তা গণতান্ত্রিক হবে না। এটি হচ্ছে মূল বক্তব্য। তারা লিখেছেন 2024 সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর দেশ একটি সংকটময় সময় পার করছে, যেটি আমরা সবাই দেখছি, এবং সেই সময়ে মানে গত বছরের আগস্টের কথা তারা বলছেন, ইউনূস দায়িত্ব নিয়েছেন দেশের, এটাকে তারা স্বাগত জানিয়েছেন এই 5 কংগ্রেসম্যান। কিন্তু একই সঙ্গে তারা স্পষ্ট ভাষায় বলেছেন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা, কার্যক্রম নিষিদ্ধ করা, নির্বাচন কমিশনের মাধ্যমে দলটির নিবন্ধন বাতিল বা স্থগিত করা এবং সন্ত্রাস দমন আইনের দলকে কার্যত নিষিদ্ধ করা। যদিও কার্যক্রম নিষিদ্ধ বলা হয়েছে, আসলে আওয়ামী লীগ তো কিছু করতে পারছে না, সে কারণে কার্যত নিষিদ্ধ করা। এই যে সিদ্ধান্তগুলো, এটাকে তারা বলছেন যে ফেব্রুয়ারি 2026-এ যে নির্বাচন, সেটি যদি 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়, তারা বলছেন যে এই পরিস্থিতি, মানে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন বা জাতীয় পার্টি বা অন্য কোন দলকে, আওয়ামী লীগের শরিক দলগুলোকে বাদ দিয়ে যে নির্বাচন যদি হয়, এটি সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। মার্কিন কংগ্রেস সদস্যদের যুক্তি হলো, আগের নির্বাচনগুলো নিয়েও যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলেছেন সেগুলো ফ্রি ও ফেয়ার ছিল না। বিশেষ করে 2014, 2018, 2024-এর নির্বাচনের কথা এই প্রসঙ্গে এসেছে, সেগুলো ফ্রি এবং ফেয়ার ছিল না। এরই দেশেও অনেক সমালোচনা আছে। এখন যদি দেশের সবচেয়ে বড় ও ঐতিহাসিক দলকে, মানে আওয়ামী লীগকে বাইরে রেখে যদি আবারও নির্বাচন হয়, তারা প্রশ্ন তুলছেন তাহলে এই নতুন নির্বাচন কিভাবে বিশ্বাসযোগ্য হবে? এর আগের নির্বাচনগুলোতে একটিতে বিএনপি অংশগ্রহণ করেছিল জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে, আর দুটিতে করেনি। অনেকেই একটি কুতর্ক করেন যে আওয়ামী লীগ তাদেরকে বাদ দিয়ে করেছে, নির্বাচন হয়েছে, তারা অংশ নেননি, অপরাধ জারি হোক, এটি গণতন্ত্রের জন্য ভালো হয়নি, এটি এখন তো হাড়ে হাড়ে আমরা টের পাচ্ছি। তখনও আমরা এটি নিয়ে কথা বলেছি, নির্বাচনে সকল দলের অংশগ্রহণের কথা আমরা বলেছি, এবং এই কথাও বলেছি বিভিন্ন টক শোতে, বিভিন্ন যখনই কথা বলেছি আমরা বলেছি যে ক্ষমতাসীন সরকারের দায়িত্ব বেশি প্রধান বিরোধী দলকে নির্বাচনে শামিল করা। যাই হোক, এই চিঠিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন মার্কিন এই 5 আইন প্রণেতা। তারা বলেছেন ব্যক্তিগত অপরাধের বিচার হতে পারে, কিন্তু পুরো একটি দলের উপর সামষ্টিক শাস্তি গণতান্ত্রিক নীতির সঙ্গে যায় না। দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এখানে যদি শেখ হাসিনার যে অপরাধ থাকে, তারা বলছেন যে এটির বিচার হতেই পারে, কিন্তু এটি দলকে, একটি সামষ্টিকভাবে একটি গোষ্ঠীকে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে দেবেন, এটিকে তারা বলছেন যে গণতান্ত্রিক নীতির সঙ্গে যায় না। বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠলে তারা বলছেন তা প্রতিশোধের চক্র তৈরি করবে, ন্যায় বিচার কখনোই নিশ্চিত করবে না। এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা দরকার, এই 5 জন আপনি ধরে নিতে পারেন যে খুব শক্তপোক্ত মার্কিন নীতি নির্ধারক, এমন আপনি নাও ভাবতে পারেন, আমিও বলছি না।
তারা পুরো যুক্তরাষ্ট্রের কথা বলছেন, মানে তারা যা বলছেন এটাই যুক্তরাষ্ট্র বলবে বা বলছে বা বলতে বাধ্য, বিষয়টি এমনও নয়। কারণ ওয়াশিংটনের মনোভাব তারা ব্যক্ত করছেন, বিষয়টি এমন মোটেই নয়। তাই বলে এই 5 জনের বক্তব্যকে এড়িয়ে যাওয়া কি ঠিক হবে? কারণ তারা যা বলছেন তা হলো যুক্তরাষ্ট্র নির্বাচন প্রক্রিয়াকে, সামনে যেটা আসন্ন নির্বাচন, এই প্রক্রিয়াকে কিভাবে দেখছে, সামনে কিভাবে মূল্যায়ন করবে, 12 তারিখে যদি নির্বাচন হয়েও যায় এরপরে তারা এটিকে কিভাবে মূল্যায়ন করবে। যদি তারা বলে বসে যে নির্বাচনটি গ্রহণযোগ্য হয়নি, অংশগ্রহণমূলক হয়নি, অন্তর্ভুক্তিমূলক হয়নি, তখন তাই এটাকে খুব লাইটলি, মানে হালকাভাবে নেওয়া খুবই বিপজ্জনক হতে পারে বাংলাদেশের জন্য। কারণ বুঝতে হবে ওয়াশিংটনের একটি বার্তা কিন্তু এই চিঠির মাধ্যমে স্পষ্ট। সেটা হলো গণতন্ত্র মানে শুধু ভোট নয়, গণতন্ত্র মানে সব পক্ষের অংশগ্রহণ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেটি নিশ্চিত করা সম্ভব। এখন দেখার বিষয় ইউনূস সরকার এই চিঠিকে কিভাবে গ্রহণ করে। এটা কি বিদেশি হস্তক্ষেপ হিসেবে তারা দেখবে, নাকি নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ফেরানোর সতর্ক সংকেত হিসেবে বিবেচনা করবে, এটা তাদের ব্যাপার। তবে এর একটা রেডিমেড উত্তর হয়তো আমি দিতে পারি এখনই। তা হলো আজকেই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একটি সংবাদ সম্মেলন হয়েছে। সেই সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কিছু কথা বলেছেন, বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন সাংবাদিকদের। এটিকে আমি জবাব বলবো বা বিবৃতি বলবো, যাই নেন না কেন, সেই সাংবাদিক সম্মেলনে একজন সাংবাদিক প্রধান উপদেষ্টাকে লেখা মার্কিন 5 আইন প্রণেতার চিঠির প্রসঙ্গে প্রশ্ন করে সরকারের অবস্থান, বিশেষ করে প্রধান উপদেষ্টার অবস্থান জানতে চেয়েছিলেন। জবাবে প্রেস সচিব বলেছেন ইউনূস চিঠিটি দেখেননি, এ বিষয়ে জানেন না। আমি হতবাক না হয়ে পারছি না। আসলে এটি আশ্চর্য হবার মতো একটি ঘটনা। এখন দেশে যে সময়, রাজনীতির যে বাতাবরণ, যে অবস্থায় আছে সরকার, মার্কিন 5 আইন প্রণেতার চিঠি সম্পর্কে প্রধান উপদেষ্টা অবগত নন, এটি একটু অবাক লাগছে আমার কাছে। অথচ চিঠিটি তাকেই লেখা হয়েছে। দেশের অনেক পত্রিকায় এই চিঠির ছবি সহ সংবাদটি প্রকাশিত হয়েছে। তাহলে এটি তার দেখার কথা। কারণ আমরা জানি প্রধান উপদেষ্টার বিশাল প্রেস টিম রয়েছে। কেউ কি তাকে এ সম্পর্কে অবগত করেননি, প্রেস ক্লিপিং দেননি? এটা হতে পারে? এটা কি বিশ্বাসযোগ্য বলে মনে হয় আপনার? আমার মনে হয় না। তাহলে কেন প্রেস সচিব বললেন প্রধান উপদেষ্টা এ সম্পর্কে জানেন না, চিঠিও দেখেননি? এটা কি খুব স্মার্ট উত্তর হলো? সত্যি কথা বলা হলো? এই জবাবের ইংলিশ ভার্সন, কারণ কাগজে এসছে, ইংরেজি কাগজেও এসছে, না এলেও বাংলা থেকে ইংরেজি করে এই তথ্য মার্কিনীদের কাছে পৌঁছতে তো সময় লাগার কথা নয় আজকালকার যুগে। তখন কি ভাববে তারা আমাদের এই সরকারকে, ইউনূসকে? অথচ প্রেস সচিব বলে দিলেন আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন আওয়ামী লীগকে দল হিসেবে বাদ দিয়েছে, প্রেস সচিব বলছেন, সেহেতু আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে না। মানে এরকম একটা বিদেশি চিঠি সম্পর্কে সত্যিই যদি প্রধান উপদেষ্টা ওই সংবাদ সম্মেলন পর্যন্ত, আমি বিশ্বাস করি এতক্ষণে হয়তো জেনেছেন, যদি তখন না জেনে থাকেন, ওই সংবাদ সম্মেলন পর্যন্ত অবগত নাও হয়ে থাকেন, ব্যস্ততার কারণে, কোনো কারণে হতেই পারে, তাহলে প্রেস সচিবের এই জবাব দেওয়া কি খুব জরুরি ছিল? কারণ এই যে তথ্য তিনি দিয়েছেন এটা তো আগের সিদ্ধান্ত, আমরা জানি, দেশের মানুষ জানে। তাহলে এটি আবার আজকের এই প্রসঙ্গে প্রশ্নের বিপরীতে এটি আবারও বলা কি বাধ্যতামূলক ছিল? জানি না। আসলে অন্তর্বর্তী সরকারের মানে সব কাজ কারবার, কথাবার্তা, বিবৃতি আসলে সব সময় বুঝে ওঠা সম্ভব হয় না। প্রিয় দর্শক, শেষ করার আগে আপনাদের জন্য ছোট দুটি প্রশ্ন রাখতে চাই। প্রশ্ন দুটো কাছাকাছি, কিন্তু আলাদা আলাদা উত্তর। কেউ একটির উত্তর দিতে পারেন, কেউ দুটির উত্তর দিতে পারেন। প্রশ্ন নম্বর 1, দেশের সবচেয়ে বড় ও প্রাচীন রাজনৈতিক দলকে বাদ দিয়ে যে নির্বাচনটি হতে যাচ্ছে, আপনি কি তাকে গণতান্ত্রিক বলবেন? 2, আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয়, নির্বাচনের পরে যে সরকার গঠিত হবে, সেই সরকারের বৈধতা কি দেশের সব মানুষের কাছে, সবার কাছে গ্রহণযোগ্য হবে? আপনার মতামত লিখুন কমেন্টে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে ফেরাতে, আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসানোর জন্য দিল্লির যে চাণক্য নীতি বা কূটকৌশল,
এটির সর্বোচ্চ বাস্তবায়ন এই মুহূর্তে চলছে। তারা একদিকে বাংলাদেশে যে কনসুলেট অফিসগুলো রয়েছে, দূতাবাসগুলো রয়েছে, যেমন কলকাতাতে রয়েছে, আগরতলাতে রয়েছে, দিল্লিতে আছে দূতাবাস, আর অন্য অফিসগুলো কনসুলেট অফিস, তারপর মুম্বাইতে আছে। তো এই জায়গাগুলোতে খুবই পরিকল্পিতভাবে বিক্ষোভ করাচ্ছে, ভারতীয় নাগরিক যারা আছেন বিক্ষোভ করাচ্ছে, এবং সেখানে যারা উগ্রবাদী হিন্দু রয়েছেন তারা শত শত মানুষ একত্র হয়ে সেই বাংলাদেশ সরকারের জন্য, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য ভীষণ রকম বিব্রতকর এবং পরিস্থিতি, মানে অসম্মানজনক একটা পরিস্থিতি তারা তৈরি করে সেগুলো ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে সারা দুনিয়াতে ছড়িয়ে দিচ্ছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমরা বাংলাদেশে অনেকে সমালোচনা করি, কিন্তু তার সম্মানহানি হয়, মর্যাদাহানি হয়, এই ধরনের কাজ আমরা বাংলাদেশে এখন পর্যন্ত কেউ করিনি। কিন্তু দিল্লি এটা শুরু করে দিয়েছে, প্রচণ্ডভাবে শুরু করে দিয়েছে, এবং এটি নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। তো এটা বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এটা খুব সিরিয়াসলি কগনিজেন্সি নিয়েছে। কগনিজেন্সি নিয়ে তারা কি করলো, ভারতীয়দের ভিসা বন্ধ করে দিয়েছে। আগরতলা অফিস, তারপরে দিল্লি অফিস, মুম্বাই অফিস, এই 3টে অফিস থেকে ভিসা বন্ধ করা হচ্ছে, এবং অন্যান্য কনসুলেট অফিসগুলোও আলটিমেটলি ভিসা বন্ধ করে দিয়েছে বা দিবে। এই হলো অবস্থা। এটা ভারত কল্পনা করতে পারেনি। এর কারণ হলো তারা বর্তমান সরকারকে চাপে ফেলার জন্য এই কয়েকদিন আগে বাংলাদেশের যে ভিসা কার্যক্রম, ভারতীয় ভিসা সেন্টারে, সেটা তারা বন্ধ করে দিয়েছিল। কিন্তু এতে সরকার দমেনি। ফলে কি হলো, ভারত অনেকটা নাকে খত দিয়ে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে সেই ভিসা সেন্টারটি চালু করেছে। এরপরে দিল্লিতে যে ঘটনাগুলো ঘটেছে, কলকাতাতে যে ঘটনা ঘটেছে, আগরতলাতে যে ঘটনাগুলো ঘটেছে, বাংলাদেশ কনসুলেট অফিসের সামনে বা দূতাবাসের সামনে, এগুলোর কড়া প্রতিবাদ, নজিরবিহীন প্রতিবাদ করেছে কূটনৈতিক পর্যায়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আর এই ঘটনার প্রেক্ষিতে যাকে বলা হয় ভারতীয় রাষ্ট্রদূতকে নজিরবিহীনভাবে ডেকে পাঠানো হয়েছিল। এবং আজকে যখন আমি এই ভিডিওটা করছি, আজকের এই দিনটিতে 23 তারিখে আবার ভারতের যে রাষ্ট্রদূত মিস্টার প্রণয় বর্মা, তাকে ডেকে পাঠানো হয়েছে। তো এত অল্প সময়ের মধ্যে পরপর 2বার আমাদের মন্ত্রণালয় ভারতের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো, এটি নজিরবিহীন ঘটনা এবং ভারতের জন্য ভীষণ রকম অবমাননাকর। তো সেই যে ভারতে যে অবমাননাকর পরিস্থিতি, সেই পরিস্থিতি একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, যাকে বলা হয় যেখানে ভারতের নিয়ন্ত্রণ থাকছে না। সেটা কিভাবে? ধরুন, আমাদের ইতিমধ্যে আমরা সবাই জানি যে রাষ্ট্রীয় প্রোটোকলে ভারতের যারা এজেন্ট রয়েছেন বাংলাদেশে, তারা সরকারের অতি গুরুত্বপূর্ণ জায়গাতে বসবাস করেন বা সেখানে তারা আছেন। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে সরকারের যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো রয়েছে, সেখানে ভারতের অনেক এজেন্ট আছে, এতে কোনো সন্দেহ নেই। আবার এর কাউন্টারে আমেরিকার এজেন্ট আছে, এর কাউন্টে আবার পাকিস্তানের এজেন্ট আছে। অতি সম্প্রতি সরকারের যে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিবর্তন হয়ে গেল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবং সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিবর্তিত হওয়ার ফলে সেখানে নতুন যিনি আসবেন, তিনি মূলত আমেরিকান লবির মানুষ। আর আগে যিনি ছিলেন, তিনি মূলত বাংলাদেশের যে সেনাবাহিনী, ক্যান্টনমেন্ট, এই লবির মানুষ। ফলে এখানে একটা মানে কি হলো, মানে আগে যারা ছিল তিনি কি আমেরিকার লোক ছিলেন, না ভারতের লোক ছিলেন, নাকি ক্যান্টনমেন্টের লোক ছিলেন, আর যিনি আসলেন তিনি কার লোক হবেন? এবং নির্বাচনের এই সময়টাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই পরিবর্তন নিয়ে যে কথা শুনছি, এখানে ভারতের একটা বিরাট চাণক্য নীতি আছে। 2 নম্বর হলো যে আমাদের সীমান্ত এলাকাগুলোতে ভারত সৈন্য সমাবেশ করেছে এবং গ্যারিসন তার স্থাপন করেছে। এবং গত 1 সপ্তাহে ভারতের প্রথম শ্রেণীর যে সকল পত্রপত্রিকা রয়েছে, তাদের যারা কর্তা ব্যক্তি, তাদের যে পার্সোনাল পডকাস্ট রয়েছে, বড় বড় সাংবাদিক, তাদের নিজস্ব পডকাস্ট রয়েছে, ওখানে যে সকল সোশ্যাল ইনফ্লুয়েন্সার রয়েছেন, আমাদের বাংলাদেশের ইনফ্লুয়েন্সারদের মতো নয়, যারা ভারতের জাতীয়তাবাদ ধারণ করেন এবং সরকারের প্রতি তাদের যথেষ্ট প্রভাব রয়েছে, এবং তারা রাজনৈতিক দলের মুখপাত্র রূপে কাজ করেন। পত্রপত্রিকা যে জিনিসগুলো সরাসরি লিখতে পারেন না, সেগুলো তারা তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে সেটা প্রচার করেন। তো এরকম কিছু পডকাস্টে আমি দেখলাম যে ভারতের পক্ষ থেকে এই সকল যারা ইনফ্লুয়েন্সার রয়েছেন, তারা একটি যুদ্ধের স্বপ্ন দেখছেন। বাংলাদেশ ভারতের সঙ্গে একটা যুদ্ধের পরিস্থিতি তারা আন্দাজ করছেন,
এবং ভারতকে তারা প্রলুব্ধ করছে, দিল্লিকে তারা প্রলুব্ধ করছে যে বাংলাদেশের ব্যাপারে তাদের খুব রাষ্ট্রিক অ্যাকশন নেওয়া উচিত। এই গেল পরিস্থিতি। সেটা কেন, কি কারণে, এটা আরো বিস্তারিত বললে এই ভিডিও অনেক বড় হয়ে যাবে। সর্বশেষ যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি সেটি হলো জনাব তারেক রহমান সাহেবের যে দেশে ফেরা, এই দেশে ফেরাকে নিয়ে ভারতের পত্রপত্রিকা টিটকারি শুরু করেছে। তারা বলার চেষ্টা করেছে যে তারেক রহমান সাহেব মূলত দিল্লির গ্রিন সিগন্যাল পেয়ে বাংলাদেশে পদার্পণ করলেন এবং এখানে এটা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। নির্বাচন করা, নির্বাচনে জয়লাভ করা এবং দেশ যেভাবে দক্ষিণপন্থীদের হাতে, জামাতের হাতে নিশ্চিতভাবে চলে যাচ্ছে, সেখান থেকে তাকে যদি ক্ষমতা লাভ করতে হয় জনাব তারেক রহমান সাহেবকে, তাহলে দিল্লির সাহায্য তার জন্য অনিবার্য। এটা বোঝানোর জন্য ভারতের যে বাংলা ভাষাভাষী লোকদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী যে পত্রিকা আনন্দবাজার পত্রিকা, তারা এটা রিপোর্ট করেছেন জনাব তারেক রহমান সাহেব সম্পর্কে। সেখানে তাকে খালেদা পুত্র হিসেবে, নামটাও বলেনি, খালেদা পুত্র হিসেবে তাকে সম্বোধন করা হয়েছে। এরকম তুচ্ছতাচ্ছিল্যের যে প্রতিবেদন, এটি তারেক রহমান সাহেবকে নিয়ে ইতিপূর্বে কখনো হয়নি। তার নাম, তার পদবি, তার পোর্টফোলিও সবকিছু বাদ দিয়ে এখানে দুটো জিনিস সামনে আনা হয়েছে আনন্দবাজারের দৃষ্টিতে। এক নম্বর হলো তারেক রহমান সাহেবের একমাত্র যোগ্যতা, একমাত্র পরিচয় হলো তিনি বেগম খালেদা জিয়ার পুত্র। এবং এখানে খালেদা জিয়ার পুত্র বলা হয় নাই, আরও যে জিনিসটি হলো তাকে বলা হয়েছে খালেদা পুত্র। মানে জিয়া রহমানের যে লিগেসি, সেই লিগেসি থেকে তাকে ডিটাচ করে কেবলমাত্র খালেদা পুত্র হিসেবে তাকে অভিহিত করা হয়েছে। আর দ্বিতীয় শব্দটা হলো যে খালেদা পুত্রের ভারতের বন্ধুত্ব, সহানুভূতি ছাড়া তার আর কোনো উপায় নেই। এখন পরিস্থিতি এমন অবস্থা হয়ে গেছে, সেই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে তাকে ভারতের সঙ্গে সমঝোতা করতেই হবে, তা না হলে তার দল নির্বাচনে জয়লাভ করতে পারবে না, আর নির্বাচনের মাঠে দাঁড়াতেই পারবে না। পুরো পরিস্থিতি এখন দক্ষিণপন্থীদের হাতে চলে গেছে। চীনপন্থী, তারপর তুরস্কপন্থী, পাকিস্তানপন্থী, সৌদিপন্থী, পুরো পন্থী যারা দক্ষিণপন্থী যে ব্লক রয়েছে বাংলাদেশে, তাদের হাতে চলে গেছে। তো এই কারণে সেই দিল্লির সমঝোতা, দিল্লির নির্দেশনা, দিল্লির বন্ধুত্ব, দিল্লির সাহায্য, দিল্লির প্রভাব সবকিছু মেনে নিয়ে তারেক রহমান সাহেব দেশে ফিরছেন, এরকম একটা ইন্ডিকেট আনন্দবাজার পত্রিকায় দেওয়া হয়েছে। আর এটা নিয়ে বাংলাদেশে যারা তারেক রহমান সাহেবের বিরোধী, বিএনপি বিরোধী, তারা কিন্তু কথাবার্তা বলছেন। আর দেখলাম যে কিছু ইনফ্লুয়েন্সার রয়েছেন বা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন, তারা নিরপেক্ষ বক্তব্য দিয়ে ভারতের যে আনন্দবাজার তাদের সমালোচনা করেছে, কিন্তু তারেক রহমান সাহেবের পক্ষে কোনো ন্যারেটিভ তৈরি করেনি। আর তারেক রহমান সাহেবের যে মিডিয়া সেল রয়েছে বা বিএনপির মিডিয়া সেল রয়েছে বা তাদের যারা টেলিভিশনে যান, বক্তব্য দেন, এই বিষয়টা তারা কগনিজেন্সই নেননি। এটা যে একটা ন্যারেটিভ এবং এটা যে বাংলাদেশ ভারত সম্পর্ক, বাংলাদেশের সাথে বিএনপির সম্পর্ক, আগামী নির্বাচনের সাথে বিএনপির সম্পর্ক, এটা যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা তারা বুঝতেই পারেনি। গেল এক। দুই নম্বর হলো যে এই যে ভারত যে চাণক্য নীতি করছে, সময়কে ব্যবহার করে ধরে নিলাম যে এর সঙ্গে বিএনপির কোনো যোগাযোগ নাই, তারেক রহমান সাহেবের কোনো যোগাযোগ নাই, রয়ের সাথে তার কোনো কানেক্টিভিটি নাই, কিচ্ছু নাই, কিন্তু তারা যে ফাঁদ পেতেছে সেই ফাঁদের মধ্যে বিএনপি আলটিমেটলি পড়ে গেছে। এখন এই যে বদনামগুলো ছড়ানো হচ্ছে যে ভারতের সাথে বিএনপির একটা সমঝোতা হয়ে গেছে, ভারতের সঙ্গে, দিল্লির সঙ্গে, মোদির সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের একটা সম্পর্ক হয়ে গেছে, তার প্রেক্ষিতে তিনি এখন বাংলাদেশে আসছেন, এর যে বিরুদ্ধ যে মতবাদটি এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে বলাই হয়নি। দ্বিতীয় মতবাদটি তারা বলবেন উনি আসার পরে, যে তারেক রহমান সাহেব যে আসছেন মূলত দিল্লির শর্ত মেনে, আর দিল্লির শর্ত হলো আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে, নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে, অথবা নির্বাচনের পরে বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন আওয়ামী লীগকে ওয়াক ওভার দিতে হবে এবং আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করতে হবে এবং এই সময়টিতে যা কিছু হয়েছে সবকিছু বাদ দিতে হবে। এবং এই কথাগুলো যাকে বলা হয় যেভাবে প্রচার করা হবে, সেই প্রচারের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করার জন্য মিডিয়া থেকে শুরু করে অন্য কোনো জায়গাতে বিএনপির শুরু হয়নি। বিএনপি যেটা চেষ্টা করছে সেটা হলো দেশের মূলধারার যে গণমাধ্যম, এখন মূলধারার গণমাধ্যম তো খুব অল্প মানুষ পড়ে, ধরেন প্রথম আলো, ডেইলি স্টার, অন্যান্য পত্রিকা কতজন মানুষ পড়ে, এবং তাদের দ্বারা যারা পাঠক, মানে প্রথম আলোর পাঠক, তারা মরে গেলেও মানে বিএনপিকে সাপোর্ট করবে না, তারা সারা জীবনে বিএনপিকে, আওয়ামী লীগকে, এমনকি জামাতকে, মূলধারা যারা রাজনীতি করেন তাদেরকে ঘৃণা করছে। তো কাজে এই মুহূর্তে মূলত অন্যান্য যে সকল পত্রপত্রিকা রয়েছে, তো দেখলাম যে অন্যান্য যে সকল পত্রপত্রিকা যাদের সমাজে ইনফ্লুয়েন্স রয়েছে, যেমন ধরেন ইত্তেফাক আছে,
নয়াদিগন্ত আছে, কালের কণ্ঠ আছে, বাংলাদেশ প্রতিদিন আছে, যুগান্তর আছে, এই পত্রিকাগুলোর মাধ্যমে যে একটা ন্যারেটিভ